আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাইনকার সিপাই বিএনপি এবং জামাতের মধ্যে বিশ্বাসীনতা এবং সুযোগটা কি কাজে লাগাতে পারবে আওয়ামী লীগ, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আসি বিএনপি এবং জামাতের মধ্যে আসলে বিশ্বাসীনতাটা আসলে কি সেটা নিয়ে একটু আলোচনা করি। 2014 সালে যখন জামাত নেতাদেরকে ফাঁসির রায় দেওয়া হয় তখন পুরো বাংলাদেশকে অচল করে দিয়েছিল জামাত এবং শিবির। সেই সময় জামাত শিবির এতটাই আন্দোলন করেছিল যে যদি ওই আন্দোলনে বিএনপি একটু শরিক হতো তাহলে আওয়ামী লীগ কিন্তু সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দূরদর্শিতায় এবং বিএনপিকে গোল খাইয়ে তারা কীভাবে আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে এবং বিগত 15-16 বছর ক্ষমতায় টিকে রয়েছে সেটা আপনাদের প্রত্যেকের জানা, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্বটা তৈরি হয় আসলে এই ঘটনা কেন্দ্রিক। আওয়ামী লীগ কিন্তু সবসময় চেয়েছিল জামাতকে কিন্তু বিএনপি থেকে আলাদা করতে, মানে বিএনপি এবং জামাতের যে জোটটা, এই জোটটা ভাঙার আপ্রাণ চেষ্টা করেছে। এই জোটটা ভাঙার জন্য শেষ পর্যন্ত জামাতের এই শীর্ষ নেতাদেরকেও কাজে লাগাতে চেয়েছিল। যেমন জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল যদি বিএনপি থেকে আলাদা হয়ে যায় তাহলে জামাত নেতাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দিবে, তারা নিজস্ব সত্তায় তারা রাজনীতি করবে। কারণ আওয়ামী লীগ জানতো যে যদি বিএনপি থেকে জামাতকে আলাদা করা যায় তাহলে বিএনপি কখনো আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারবে না। আর এই কারণে যেহেতু জামাত আওয়ামী লীগের প্রস্তাব রাখেনি তাই জামাত নেতাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। তার মানে বিএনপি এবং জামাতের যে জোট, এই জোটটা টিকানোর জন্য সবচাইতে বেশি মূল্য দিয়েছে জামাত। কিন্তু হঠাৎ করে 2018 সালের নির্বাচনের পরে জামাত এবং বিএনপির দূরত্ব আসলে প্রকাশ্যে চলে আসে। এই দুইটা দলের দূরত্ব আসলে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়। কারণ জামাত তখন ভিন্ন কৌশল অবলম্বন করে। বিএনপির জোটের মধ্যে নাম কাওয়াস্তে থেকে তারা কিন্তু রাজনীতি থেকে সরে গিয়ে তারা দাওয়াতি কাজে মনোযোগ দেয় এবং কিভাবে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক তৈরি করে, ছাত্র শিবির এবং জামাত আওয়ামী লীগের কাছাকাছি থেকে কিভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিয়েছে সেটাও কিন্তু আপনাদের জানা। তাই এই কারণে এই 5 আগস্টের পর রাজনীতিতে অনেকটাই শক্তিশালী কিন্তু জামাত এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাত কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে তারা এখন এককভাবে আলাদাভাবে নির্বাচন করার স্বপ্ন দেখতেছে। এখন জামাত এবং বিএনপির মধ্যে আসলে এই বিশ্বাসহীনতা কেন তৈরি হলো, এর মূল কারণ হচ্ছে যখন জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয় বা ফাঁসির রায় দেওয়া হয় সেই সময় কিন্তু জামাতের পক্ষে বিএনপি একটা বিবৃতিও দেয়নি। এমনকি সেই সময় বিএনপি বলেছিল যে জামাতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক সেটা আদর্শিক সম্পর্ক না। তার মানে বিএনপি এটাই বুঝিয়েছে জামাত নেতাদেরকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে এটা বৈধ এবং এটাকে বিএনপিও সমর্থন করে। এখান থেকে জামাতের সবচাইতে বড় বিশ্বাসহীনতা তৈরি হয়। এমনকি জামাতের আমির অধ্যাপক গোলাম আজম যখন মারা যান তার জানা যায় কিন্তু বিএনপির প্রতিনিধি দল যায়নি, নামকাওয়াস্তে কিছু বিএনপি নেতারা গিয়েছিল। ওইখান থেকে জামাতের মূল যে দূরত্বটা এটা তৈরি হয় এবং জামাত মনে করে যে বিএনপির সাথে যতই জোটে থাকুক এবং বিএনপির জন্য জামাত যত ত্যাগে স্বীকার করুক বিএনপি কিন্তু জামাতকে মূল্যায়ন করবে না, মানে জামাত বিপদে পড়লে বিএনপি জামাতের পাশে থাকবে না। এটা জামাত 100% বুঝে গিয়েছে। এই কারণে জামাত বিএনপি থেকে বের হয়ে অন্য চিন্তা করছে। যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো বিকল্প রাজনৈতিক দল ছিল না। এছাড়াও জাতীয় পার্টি তখন এমন অবস্থায় ছিল যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এমনভাবে নিয়ন্ত্রণ করত যে জাতীয় পার্টির নিজস্ব সত্তা বলতে কিছুই ছিল না। এই জন্য বিকল্প কোনো দল পায়নি জামাত। কিন্তু 5 আগস্টের পর জামাতের জন্য কিন্তু বিকল্প দল তৈরি হয়ে গেছে। যেমন জাতীয় পার্টিও কিন্তু এখন আগের অবস্থানে নেই, তারা জিএম কাদেরের নেতৃত্বে নিজস্ব সত্তায় রাজনীতি করার সুযোগ পেয়ে গিয়েছে। এছাড়াও ছাত্রদের যে নতুন দল নাগরিক শক্তি অথবা জাতীয় নাগরিক কমিটি যেই নামে আমাদের সামনে আসুক না কেন আরও একটা বিকল্প দল কিন্তু জামাত পেয়ে যাচ্ছে। আর বিগত জামাতের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে জামাত। জামাত কিন্তু এখন আগের অবস্থানে নেই এবং তাদের সংঘবদ্ধ একটা টিম রয়েছে, যেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি। এই যে জামাতের যে সংঘবদ্ধ একটা টিম, এই টিম ছাত্রদের যে নতুন দল হবে এই নতুন দল এবং জাতীয় পার্টি যেহেতু এখন নিজস্ব সত্তায় তারা রাজনীতি করতে পারবে এবং বিগত সময়গুলোতে জাতীয় পার্টিকে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। অতএব জিএম কাদের তার দলকে যদি আবার
মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে চায় তাকে অবশ্যই বিএনপি এবং আওয়ামী লীগ জোটে শেয়ার যাবে না, এটা প্রায় নিশ্চিত। এবং আওয়ামী লীগ এবং বিএনপি জোটে তারা আসলে সঠিকভাবে মূল্যায়িত হবে না এবং হয়নিও কখনো। তাই জিএম কাদের যেহেতু বিচক্ষণ মানুষ, সেও চাইবে তারাও কিন্তু এই আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে বাঁচতে এবং তৃতীয় একটা শক্তি তৈরি করতে, এবং জামাতও কিন্তু সেটাই চাইছে। আর ছাত্রদের যে নতুন দল, এরা কিন্তু নির্বাচন করেই কিন্তু বেশি কিছু দেখাতে পারবে না। তাই এই তিনটা শক্তি এবং জামাতের সাথে যে ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলো মিলে তারা কিন্তু শক্তিশালী একটা জোট তৈরি করতে চাইছে। এখন সমস্যাটা হচ্ছে বিএনপির জন্য সবচাইতে বেশি। এখন বিএনপির যে জনসমর্থন, এই জনসমর্থনগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই ইসলামিক দলের আওতাধীন যেসব ভোটাররা রয়েছে, এই ভোটারদেরকে দিয়েই সৃষ্ট। মানে বিএনপির যে ভোট, এই ভোটটা মারাত্মকভাবে আঘাত খাবে যদি ইসলামিক দলগুলো আলাদা হয়ে যায়। এবং জাতীয় পার্টি এবং ছাত্রদের যে নতুন দল এবং ইসলামিক বাকি যে দলগুলো রয়েছে, এই দলগুলো দিয়ে যদি আসলে একটা জোট তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় এই জোটটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালীভাবে আবির্ভাব হবে এবং তারা কিন্তু সবচেয়ে শক্তিশালী থাকবে। আওয়ামী লীগে জাতীয় পার্টি ছাড়া যেসব ছোটোখাটো যে দলগুলো রয়েছে, যাদের সাথে তাদের মহাজোট, জাতীয় পার্টি ছাড়া বাকি যে দলগুলো রয়েছে, এই দলগুলোকে বাংলাদেশের মানুষ চিনেও না। এরা শুধুমাত্র নাম সর্বস্ব দল। এখন আওয়ামী লীগ এই জাতীয় পার্টি ছাড়া যে জোটটা করবে, এই জোটটার কোনো ভ্যালু নাই। তার মানে আগামী নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলে কিন্তু একা হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপির জন্য বেশি। যদিও বিএনপি মনে করতো যে 5 আগস্টের পর বিএনপির অবস্থান সবচাইতে ভালো হবে, কিন্তু বিএনপির অবস্থান এখন 5 আগস্টের পর সবচাইতে করুণ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের যে সমর্থন, এই সমর্থন কিন্তু আওয়ামী লীগের থাকবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে যদি নির্বাচন করতে পারে। কিন্তু বিএনপির যে ভোট, এই ভোটে চরম ভাটা পড়বে, শুধুমাত্র সেটা ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে। আর এই তিনটা গ্রুপ যদি আলাদা আলাদা নির্বাচন করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো একটা সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি নাম সর্বস্ব দলগুলো নিয়ে জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে এবং বিএনপিও যদি নাম সর্বস্ব কিছু দলকে যদি জুটিয়ে নিয়ে নির্বাচন করে, তাহলে কিন্তু রাজনীতির হিসাব কিতাব সম্পূর্ণরূপে পাল্টে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আসলে যদি সুযোগ পায় সরকার গঠন করতে পারবে কিনা। আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে কিনা সেটা নির্ভর করে আওয়ামী লীগ কতটা সুবিধাজনক অবস্থায় থাকবে নির্বাচনী মাঠে, এবং তাদের জনসমর্থন আসলে কত পার্সেন্ট রয়েছে, এবং আওয়ামী লীগের সমর্থক যারা, এরা কত পার্সেন্ট তাদেরকে আসলে ভোট দিতে যায়। কারণ আওয়ামী লীগের যে দুঃসময় চলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা হতাশায় থাকবে, এবং আমার কেন জানি মনে হচ্ছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা এই নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। তাই কিছুটা দুর্বলতা থাকবে আওয়ামী লীগের মধ্যে। এখন সেটা আওয়ামী লীগ কতটা পূরণ করতে পারবে সেটা আওয়ামী লীগ ভালো জানে। আর বিএনপি যে নাম সর্বস্ব যে দলগুলো নিয়ে নির্বাচন করবে, এই দলগুলোর আসলে কোনো ভ্যালু থাকবে না। তাই বিএনপি নিজস্ব সত্তায়, বিএনপির মূল যে সমর্থক রয়েছে, এই সমর্থকদেরকে নিয়ে যতটা লড়তে পারে সেটাই লড়বে। এবং জামাত, জাতীয় পার্টি সহ যে জোটটা হবে, বা ছাত্রদের নতুন দল বা ইসলামিক জোটগুলো সহ, এই জোটটা সহ যেই আসনগুলো পাবে, সবগুলো মিলিয়ে আসলে এককভাবে কোনো দলে সরকার গঠন করতে পারবে বলে আমার মনে হয় না। আর যদি এককভাবে সরকার গঠন করার সক্ষমতা যদি দেখাতে পারে, সেটা হয়তো এই যে জামাত সহ যে জোটটা হবে, এটা হয়ে যেতে পারে। কারণ নির্বাচনী মাঠে 5,000 ভোটও অনেক কিছু। কারণ জামাতের সাথে যে দলগুলো থাকবে, এই প্রত্যেকটা দলের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু কমপক্ষে 10-15 হাজার ভোট সবারই থাকে। এখন যেই সব অঞ্চলগুলোতে কাছাকাছি অবস্থানে থাকবে তিনটা গ্রুপ, সেই অবস্থানগুলোতে এই দলগুলোর যে জোটটা, এই জোটটা কিছুটা বাড়তি সুবিধা পাবে, এবং হয়তো এই জোটটা এককভাবে সরকার গঠন করতে পারে, আবার নাও পারে। যদিও এই জামাত জোটটা যদি এককভাবে সরকার গঠন করতে নাও পারে, কিন্তু এই জোটের আসন এবং বিএনপির যে আসন, এই দুটো মিলিয়ে কিন্তু সরকার গঠন করতে পারবে অনায়াসে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের সরকার গঠন করার সম্ভাবনা অনেকটাই কম। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল মিলে সরকার গঠন করা অসম্ভব। আর সেটা আওয়ামী লীগ বিএনপি যদি মনে মনে চায়ও, তাও সম্ভব না, কারণ এটা তারা প্রকাশও করতে পারবে না। আর এই কারণে আর বিএনপিকে অবশ্যই
জামাতের যে জোটটা, এই জোটটাকে নিয়েই কিন্তু তাদের সরকার গঠন করতে হবে। আর যদি বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে আর আওয়ামী লীগ যদি এককভাবে সরকার গঠন করতে পারে, তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন। কিন্তু যদি এককভাবে কেউ সরকার গঠন করতে না পারে, তখন কিন্তু এই প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হবে। এবং সেই বিতর্কেও হয়তো ডক্টর শফিকুর রহমানের নামটা সবার আগে থাকবে। কারণ জাতীয় পার্টির যে জিএম কাদের, এই জিএম কাদের অবশ্যই চাইবে না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। ছাত্রদের যে নতুন দল হবে এও চাইবে না। আর জামাত তো অবশ্যই অটো চয়েস করবে ডক্টর শফিকুর রহমানকে। তাহলে এখানেও কিন্তু ডক্টর শফিকুর রহমানের পাল্লা ভারী। আর প্রধানমন্ত্রী যে গ্রুপটা থেকে হবে সেই গ্রুপটা রাজনীতিতে শক্তিশালী থাকবে, এটা নিশ্চিত। এছাড়াও যদি জামাতের যে জোটটা রয়েছে, এই জোটটা যদি সবচেয়ে বেশি আসন পায়, মানে বিএনপির চাইতে যদি বেশি আসন পায় এবং সেই দুটা গ্রুপ মিলে যদি সরকার গঠন করে, সেটাতেও কিন্তু ডক্টর শফিকুর রহমান অবশ্যই ইজি প্রধানমন্ত্রী হবে। আর এই কারণে বলছে আগামী নির্বাচনে মারাত্মকভাবে মাইনকার সিপাই আছে বিএনপি। আর বিএনপি এইসব সমীকরণগুলো চিন্তা করেই এখন এই যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, এই নেতাকর্মীরা আসলে বক্তব্য দিচ্ছেন যে বিএনপিকে মাইনাস করার চক্রান্ত চলছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন আমার এই বিশ্লেষণটা কতটুকু যৌক্তিক? এবং আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবে বলে মনে করেন? আওয়ামী লীগ থেকে হবে, নাকি ডক্টর শফিকুর রহমান হবে, নাকি তারেক রহমান হবে? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।